হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আশা করি প্রিপারেশন খুব ভালো হচ্ছে তোমাদের। এবার তোমাদের পরীক্ষা কিন্তু 50-এ হবে, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। তাই আজ তোমাদের এই প্রশ্নপত্রের নমুনা একটা দেওয়া হলো, সাথে উত্তরগুলোও করিয়ে দেওয়া হলো। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। চলো তবে শুরু করি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় বাংলা, পূর্ণমান থাকবে 50 আর সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমটা হলো একের দাগের প্রশ্নটি হলো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 12টা প্রশ্ন থাকবে, যেটা হবে সেটাকে হয় টিক দিতে হবে, যেটা বলা হবে টিক দিতে হবে, নয়তো উত্তরটা লিখতে হবে। তো একের একে নির্জন হাটে রাত্রি নামিল একক। এককটা কি হবে? এখানে বকের হবে, কাকের হবে না শালিকের ডাকে হবে? তো আমরা জানি উত্তরে আছে এটা কাকের ডাকে। একের 2 মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় কাকে বলা হয়? শালুককে না গোলাপকে না পদ্মকে? তা আমরা উত্তরে জানি পদ্মকে হবে। একের 3 ট্রেঞ্চ খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে কোন দিকে হেলে পড়েছিল? না, পূর্ব দিকে হেলে পড়েছিল। একের 4 চিত্রগ্রীবকে কুড়ের সর্দার বলেছিল কে? উত্তর হবে তার বাবা বলেছিল। একের 5 হায়ন শব্দের অর্থ কি? আগে না বছর না যুগ? এখানে উত্তরটা হবে বছর, হায়ন মানে বছর। একের 6 সাঁওতালি দেয়াল চিত্রে কি ধরনের মানে সরল রেখা না ত্রিভুজ না চতুষ্কোণের ছড়াছড়ি? উত্তর হবে 3টেই, ত্রিভুজ, চতুষ্কোণ ও সরল রেখার ছড়াছড়ি। সুতরাং উত্তরটা কি হচ্ছে? সবগুলো। একের 7 পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, স্বর্ণ রেণু না ধুলোর রেণু? উত্তরে হবে ধুলোর রেণু। একের 8 উপসর্গ যুক্ত হয় শব্দের আগে, মাঝখানেও নয় পরে নয়। একের 9 অকস্মাৎ শব্দটির পদ পরিবর্তনে হয় কি হয়? আকস্মিক হয়। একের 10 ফাঁকি গল্পে বর্ণিত গাছটি কি ছিল? জাম গাছ ছিল না আম গাছ ছিল না শাল? উত্তর হবে আম গাছ ছিল। একের 11 প্রদত্ত কোনটি বিদেশি উপসর্গে উদাহরণ? এখানে আছে অনু, আন, কার। এখানে উত্তরে হবে কার। একের 12 ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে কি? শব্দ বিভক্তি না ধাতু বিভক্তি না অনুসর্গ? উত্তরে হবে ধাতু বিভক্তি। 2-এর দাগের প্রশ্নটি কি? প্রশ্নগুলোর উত্তর এক কথাতে দিতে হবে। এখানেও তোমাদের 12টা আছে। 2-এর 1 বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তরে লিখবে গ্রীষ্মকালে। 2-এর 2 কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হবে একক কাকের ডাকে। 2-এর 3 মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? উত্তরে লিখবে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, খেড়িয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি। 2-এর 4 চিত্রগ্রীবের মা কোন বনেদি বংশের পায়রা ছিল? উত্তর হবে হরকড়া বংশ। 2-এর 5 পিঁপড়ে কবিতায় কবি কাকে দুঃখ দিতে চাননি? উত্তরে লিখবে ছোট্ট পিঁপড়েকে। 2-এর 6 বাঘের ছানা কাদায় নেমেছিল কেন? জানি আমরা যে মেনি মৎস্য ধরতে নেমেছিল, অর্থাৎ মাছ ধরতে নেমেছিল। 2-এর 7 এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক কিসে চেপে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলেন? উত্তর হবে সাইকেলে চেপে, মানে সাইকেল চেপে। 2-এর 8 খুব বর্ষায় পিঁপড়েটি কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর হবে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 2-এর 9 কই জবাব দিচ্ছ না যে 7 দুগুণে কত হয়? এখানে বক্তাকে। উত্তর হবে কাকেশ্বর কুচকুচে। আর 2-এর 10 বর্ষাকালে ফসল খেতে কাকে দেখা যায়? উত্তর হবে কোড়াকুড়িকে। 2-এর 11 কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত? এখানে উত্তর হবে হিজিবিজ বীজকে দেখে বোঝা যাচ্ছিল না। 2-এর 12 উধো
কাককে কত পয়সা দিয়েছিল? উত্তর হবে 6টা পয়সা দিয়েছিল। এবার 3 দাগের প্রশ্ন, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। এখান থেকে তোমাদের থাকছে 3 করে এক একটা প্রশ্নের মানে নাম্বার থাকছে, 6টা লিখতে হবে। তো আমি 6টাই দিয়েছি। 3-এর 1-এ থাকছে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। উত্তরে লিখবে গোপাল বাবুদের আম গাছটি খুব বড় হয়েছিল, ওই এলাকায় অত বড় আম গাছ ছিল না, তার আম ছিল বড়ই সুস্বাদু। গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরী ঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানেই আমাদের বাড়ি। এইভাবে বলতে বলতে একদিন আম গাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল। 3-এর 2 মাটি সবারই। পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? পাতা মনে করে পৃথিবীর মাটিতে সকলের সমান অধিকার। মাটিতেই আমাদের জন্ম এবং মাটির ওপর নির্ভর করেই আমাদের জীবন ধারণ করে থাকি। মাটিতে গর্ত করে পিঁপড়ের মতো নানা প্রাণী বসবাস করে। মাটি হলো প্রকৃতির সার্বজনীন দান। প্রকৃতির সম্পদে সকলের সমান অধিকার থাকে। 3-এর 3 বাজে বায়ু আসি বিদ্রুপবাসী, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তরে লিখবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় হাট ভেঙে যাওয়ার পর চারপাশে নীরবতা নেমে আসে, শুধু বাতাস জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে বয়ে যায়, যা একটি ফাঁকা ও শূন্যতার অনুভূতি সৃষ্টি করে। এই শূন্যতার মধ্যে বাতাসের শব্দকে কবি বিদ্রুপবাসীর মতো মনে করেছেন, কারণ এটি যেন হাটের নিস্তব্ধতা আর একাকিত্বকে ব্যঙ্গ করছে। এটি হাটের প্রাণচঞ্চল পরিবেশের সঙ্গে গভীর বিরোধ সৃষ্টি করে, যা কবির মনে এই অনুভূতির জন্ম দিয়েছে। 3-এর 4 ভোদর্তনোষ ব্যাঘ্র যে তুই বৎস, বাঘজননীর তার সন্তানকে এমন বলবার কারণ কি? উত্তরে লিখবে ভোদর বিড়াল জাতীয় প্রাণী, মাছ তাদের প্রিয় খাদ্য। অন্যদিকে বাঘ শিকার করে হরিণ, মহিষ, ভেড়া, অন্যান্য জন্তুদের। মাছ মেরে খাওয়া তাদের কাছে অপমানের। শক্তিশালী প্রাণী শিকারে যে বীরত্ব ও ক্ষমতা প্রকাশ পায়, মাছ বা কাঁকড়া মারায় তার সামান্যটুকুও দেখা যায় না। ছড়ায় যে বাঘছানাটির কথা বলা হয়েছে সে কিছু না পেয়ে মাছ শিকারে বাধ্য হয়েছিল। এই কারণে সে যে বাঘ, তার যে এমন কাজ করা সাজে না, এটা মনে করাতেই বাঘ জননী সন্তানকে এমন উপদেশ দেয়। 5 যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ বা যৌগিক শব্দ। যেমন আপাদমস্তক, খামচাখামচি, মুশকিল আসান, ডাক্তারবাবু, বিয়েবাড়ি, ফুটন্ত, বিত্তবান, বাদরামি খাইয়ে ইত্যাদি। 3-এর 6 নিচের শব্দ বিভক্তিগুলির প্রতিটির আগে উপযুক্ত শব্দ জুড়ে পদ বানাও। গুলো, দের, এরা, দিগো, গণ, রা, গুলি। গুলোতে হবে ছেলেগুলো, দের আমাদের, এরা মেয়েরা, দিগো ছাত্রদিগো, গণ পাঠকগণ, রা ভক্তরা, গুলি প্রশ্নগুলি। আরেক দিকে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলো যে কোনো একটি উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন দিতে হবে, দুটো দেওয়া আছে, তোমার এখান থেকে 4-এর 1 বা 4-এর 2-এর মধ্যে থেকে যে কোনো একটি লিখবে এবং 3 নম্বর থাকবে তাতে। 4-এর 1 নিচের পদগুলোর মধ্যে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ চিহ্নিত করো। রং হলো বিশেষ্য, তৈল হলো বিশেষ্য, শান্তি হলো বিশেষ্য, সংক্ষিপ্ত হলো বিশেষণ, সর্বনেশে হলো বিশেষণ, সৌর হলো বিশেষণ। 4-এর 2 নিচে লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। এখানে দুটো করে শব্দ দেওয়া আছে, একটু শব্দগুলোর একটুখানি বানান আলাদা হবে, কিন্তু তাদের মানেও আলাদা এবং তাদের মানেটা বলতে হবে এবং বাক্য রচনা করতে হবে। পরিচ্ছদ পোশাক বা সাজসজ্জা। রাজকুমারীর পরিচ্ছদ ছিল অপূর্ব ও দৃষ্টিনন্দন।
পরিচ্ছেদ মানে অধ্যায়, আমি আজ সাহিত্য মেলা বইয়ের 2য় পরিচ্ছেদ পড়েছি। 4-2 চুড়ি, হাতের গয়না। এখানে দেখো বানানটা চয়রস্যু আর ডয়শূন্য রয়ের রশ্মি। হাতের গয়না, মা আমাকে একটি লাল কাঁচের চুড়ি কিনে দিয়েছেন, আর এই চুড়ি হলো চয়রস্যু বয়শূন্য রয় রশ্মি, অবৈধভাবে সংগ্রহ। রাতে আমাদের পাড়ায় একটি বাড়িতে চুরি হয়েছে। 5 থেকে প্রশ্নটি, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। এখানে অনুচ্ছেদগুলোর মধ্যে থেকে 3টে দেওয়া আছে, 3টের মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে। আমি 3টেই করিয়ে দিয়েছি, এতে 5 নম্বর থাকবে। বিবেকানন্দ, শরৎকাল, বিদ্যালয়ের প্রথম দিন। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষে এক মহৎ সাধক ও চিন্তাবিদ, যিনি সারা বিশ্বে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতাকে পরিচিত করিয়েছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য হিসাবে তিনি আত্মতত্ত্ব, মানব সেবা ও ধর্মীয় সহিষ্ণুতার পাঠ শেখেন। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় তার বক্তৃতা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তিনি মানুষকে নিজস্ব শক্তিকে চিনে নিতে বলেছিলেন এবং বারবার জোর দিয়েছিলেন আত্মবিশ্বাস ও কর্মশীলতার ওপর। তার বিখ্যাত উক্তি, উঠো, জাগো এবং লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না। আজও লক্ষ্য তরুণ তরুণীর প্রেরণা। বিবেকানন্দ বিশ্বাস করতেন শিক্ষা এমনই হওয়া উচিত যা মানুষের চারিত্রিক গঠন, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস করে তোলে। তার আদর্শ আজও আমাদের জীবনে সঠিক পথ দেখায়। শরৎকাল, শরৎকাল বাংলার ষড়ঋতুর একটি অপরূপ ঋতু। ভাদ্রের শেষ আর আশ্বিন মাস জুড়ে চলে এই ঋতুর আবহ। শরতের আকাশ থাকে নীল ও স্বচ্ছ, বাতাস মৃদুমন্দ ও প্রশান্তিময়। প্রকৃতিতে এক অপূর্ব শান্তি বিরাজ করে, মনে হয় যেন চারিদিক পবিত্রতায় ভরে উঠেছে। কাশফুলের দোল, সাদা মেঘের ভেলা আর সবুজ মাঠের সৌন্দর্য মনকে টানে। ভোরবেলা শিশির ভেজা ঘাসে হাঁটলে শরতের আসল সৌন্দর্য অনুভব করা যায়। এই সময় বাংলার ঘরে ঘরে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়, যা শরৎকে আরও আনন্দ ঘন করে তোলে। শরতের আলো, হাওয়ায় প্রকৃতি যেন এক নতুন প্রাণ ফিরে পায়। শিশু থেকে বৃদ্ধ সকলের মনেই এই ঋতু এক বিশেষ অনুভূতি জাগায়। তাই শরৎ শুধু একটি ঋতু নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ভালোবাসার এক অনন্য প্রতীক। বিদ্যালয়ের প্রথম দিন। বিদ্যালয়ের প্রথম দিন আমার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। সেই সকালটা আজও ভুলতে পারি না। নতুন ইউনিফর্ম, নতুন বই আর একটা নতুন পরিবেশ, সব কিছুই যেন অচেনা কিন্তু ভীষণ আকর্ষণীয়। মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেলেন। ক্লাসরুমে ঢোকার সময় এক অজানা ভয় ও কৌতূহল কাজ করছিল। শিক্ষক শিক্ষিকারা স্নেহ ভরে স্বাগত জানালেন। প্রথমেই নাম, রোল নম্বর লেখা, তারপর গান, গল্প, পরিচিতি। ধীরে ধীরে পরিবেশটা আপন হয়ে উঠল। নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হলো, একসাথে হেসে খেলেও। ওই দিনই একজন শিক্ষক স্বামী বিবেকানন্দের গল্প বলেছিলেন, যা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। বুঝেছিলাম এই শিক্ষা জীবনের শুধু পড়াশোনায় নয়, আদর্শ মানুষ হওয়ারও পথ। বিদ্যালয়ে প্রথম দিনই আমাকে শিখিয়েছিল শেখা মানেই আনন্দের যাত্রা। তাহলে এই ছিল আজকের প্রশ্নপত্র। তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ঠিকঠাকভাবে পরীক্ষাটা দাও।